থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হারুনুর রশিদ স্বপন। দর্শক, আমরা রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে ছাত্র অধিকার সংগঠন পরিষদ তারা আজকে ডাকসু নূরের উপর হামলা যে 1 বছর সেই পূর্তিকে সামনে রেখে অনুষ্ঠান এবং তদন্তের কতদূর, বিচারের কতদূর। দর্শক, যদি আপনাদের শব্দ শুনতে সমস্যা হয় তাহলে আমাদের জানিয়ে দিন, আমরা সেটি ঠিক করে নেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র ডাকসু ভিপি, সাবেক ভিপি নূরের উপর হামলার বিচারই এখানে তারা চাইছে না। তারা একই সঙ্গে বিশ্বজিৎ, একই সঙ্গে সাগররুনি, একই সঙ্গে আবরার হত্যার বিচার নিয়েও এখানে পোস্টার, প্লাকার্ড এবং স্লোগান দিচ্ছে। গত বছরের 22শে ডিসেম্বর আপনারা জানেন ডাকসু ভবনে ডাকসুর নূরের উপর হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি গঠন করেছিল। আর হচ্ছে পুলিশের আরেকটি তদন্ত, যেটিকে বলে ফৌজদারি তদন্ত হয়েছিল। পুলিশের তদন্তের এরই মধ্যে ফাইনাল রিপোর্ট দিয়েছে। পুলিশ বলছে তারা এই ঘটনায় কোনো সাক্ষী পায়নি এবং এ কারণে তারা এই ঘটনায় চার্জশিট দেয়নি। এদিকে বিশ্ববিদ্যালয় যে তদন্ত কমিটি গঠন করেছিল সেই তদন্ত কমিটির কোনো রিপোর্ট 1 বছরেও দেয়া হয়নি। যে ডাকসু হামলায় সাক্ষী নাই এবং এই তদন্তের ভিত্তি নেই। এটি আসলে বিস্ময়কর যে হামলার ঘটনা ঘটলো, সবাই ফুটেজ রয়েছে, তারপর সেই মামলায় সাক্ষী পাওয়া যায়নি। দর্শক, আপনাদের আবারও জানিয়ে রাখি, আমরা রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে। ডয়েচে ভেলে বাংলা বিভাগের পক্ষ থেকে আপনারা এই লাইভ অনুষ্ঠান দেখছেন। আমার সঙ্গে রয়েছেন সমীর কুমার দে আর আমি হারুনুর রশিদ স্বপন। গত বছরের 22শে ডিসেম্বর ডাকসু ভবনে তখনকার ভিপি নুরুল হক নূরের উপরে হামলা হয়েছিল। 30 জনের মতো আহত হয়েছিলেন এবং সেই ঘটনার 1 বছর পূর্তি আজ। এবং সেই ঘটনায় পুলিশ কোনো চার্জশিট দেয়নি, তারা ফাইনাল রিপোর্ট দিয়েছে। তারা বলেছে যে এই ঘটনায় কোনো সাক্ষী পাওয়া যায়নি। যে তদন্ত কমিটি গঠন করেছে সেই তদন্ত রিপোর্টও এখনো দেওয়া হয়নি। আর তারই প্রতিবাদে আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র অধিকার পরিষদের এই সমাবেশ এবং এখান থেকে সাগররুনি হত্যা, আবরার হত্যা, বিশ্বজিৎ হত্যার বিচারের দাবি জানানো হচ্ছে। দর্শক, আমরা এখানে বিভিন্ন জনের বক্তব্য জানার চেষ্টা করব। ডাকসুর সাবেক ভিপি নূরও এখানে আসবেন। এই সমাবেশটি হওয়ার কথা ছিল মূলত শাহবাগে, তারা তাৎক্ষণিকভাবে জায়গা পরিবর্তন করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছে এবং তারা যেটি এখান থেকে একটি কালো পতাকা মিছিল হওয়ারও কর্মসূচি তাদের রয়েছে। আমরা এখানে কয়েকজনের সঙ্গে কথাও বলার চেষ্টা করছি যে এখানে রয়েছেন আবরার হত্যার বিচার গত বছর অপেক্ষা করতে হবে। একই সঙ্গে 22শে ডিসেম্বর 1 বছর হয়ে গেল ডাকসুর তখনকার ভিপি নূরের উপরে যে হামলা হয়েছিল, সেখানে পুলিশ যে তদন্ত রিপোর্ট দিয়েছে সেখানে বলছে কোনো সাক্ষী পাওয়া যাচ্ছে না, তাই ফাইনাল রিপোর্ট দিয়েছে। ওদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তদন্ত কমিটি তারা এখনো কোনো রিপোর্ট দেয়নি। তো আমরা কথা বলছি, এখানে ছাত্র অধিকার পরিষদের একজন নেতা বা কর্মী দাঁড়িয়ে আছেন, তার কাছে জানতে চাইছি, আপনার নাম মোহাম্মদ ফখরুল ইসলামের সঙ্গে আমরা কথা বলছি যে এই ধরনের পরিস্থিতি কেন শুরু হয়, এই কথার ভিত্তি নাই। কই গেলি সন্ত্রাসীরা গেলি কই।
সন্ত্রাসীরা গেলি কই আপনারা তো একটি মামলা করেছেন, সেটির অবস্থা কি জানেন নাকি? না, সেটির অবস্থা তো ওই অবস্থায় পড়ে রয়েছে। এর মধ্যে খালি 4 দিন দিচ্ছে, এই কলেজে শাড়ি পায় না, এই সেই এগুলো করে মানে দেরি করতে হয়। এটি নুন না হয় অন্য ক্ষেত্রে হতো, যদি বা অন্য কোনো দলের হতো সেগুলো কি একই রকম হতো? না, অন্য জায়গা যদি সরকার দলীয় হইতে ঠিকই একদিন এটা হয়ে যেত, কিন্তু আজকে বিহীন হওয়ার কারণে এটা দেরি হয়েছে। বলছিলাম একজন ছাত্র অধিকার পরিষদ নেতার সঙ্গে তিনি বলছিলেন যে আসলে এটি অন্যায়ভাবে আসলে এই মামলার যে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে, সাক্ষী খুঁজে পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে, এটি আসলে একটি নিয়ন্ত্রিত প্রক্রিয়া, আসলে এটি অ্যাভয়েড করা হচ্ছে। একই সঙ্গে তিনি বলছিলেন যে অন্য ঘটনা যদি হতো, ছাত্রলীগ নেতা যদি হতো, তাহলে হয়তো বা 1 বা 2 দিনের ভিতরেই এর তদন্ত রিপোর্ট বা চার্জশিট দেখা যেত। ওই যে নূরা চলে এসেছে, নূর আছে, ওই পিছনে আছে, ওই যে তুহিনের পিছনে দাঁড়ানো, এর নামাই নেই। আর এই যে ওর পিছনে দাঁড়ায় আছে। আমি ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলাম। আচ্ছা, তার সাথে একটা কথা বলিস, প্রত্যক্ষদর্শী ছিল। যে দর্শক, আমরা একজন প্রত্যক্ষদর্শী পেয়েছি ডাকসু ভবনে এসে হামলার সময়, যিনি সেখানে ছিলেন। আপনি কি আহত হয়েছেন? কি আপনার নাম? কি বলবেন সেখানে? তার আগে আমাদের দেশে আমাদের প্রায় 35 দোতলা ভবনে যায়। পরের পরে দেখলাম যে আমার সামনেই পড়ে গেল, একবারে আমার থেকে সামনে গেছে। আমি জানতে পারলাম ওর নাম হচ্ছে এটিএম সুয়েল। তো তারপরে দেখলাম যে ডাক্তার দোতলায় ব্যাপক হারে মারপিট হয়ে গেল, আমাদের থেকে লাফাইয়ে পড়ছে এবং আহত হয়ে গেছে। তারপর আমরা দেখলাম যে থমথম অবস্থা, তখন পর সামনে থেকে ইট পাটকেল নিক্ষেপ করছে দোতলায় তাদেরকে। তো এর প্রায় 10 থেকে 15 মিনিট পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সেক্রেটারি ছাত্রমন্ত্রী এবং ডাক্তার এজিএস যখন তার আগে অবস্থান নেওয়া প্রায় 70 থেকে 80 জন লাঠি সোটা রড নিয়ে ভিতরে ঢুকে পড়ে এবং আমাদের ওখানে ব্যাপকভাবে প্রায় 20 থেকে 25 মিনিট হামলা করে। হামলার শুরুর দিকে আমি, আমাদের সাইফুল ভাই এবং আমাদের কেন্দ্রীয় আরেকজন সহযোদ্ধা, আমরা 3 জন মিলে প্রক্টর অফিসে গিয়েছিলাম। কিন্তু সেখানে যে আমরা যেটা দেখলাম, প্রক্টর স্যারকে আমরা বলবো যে স্যার এখানে হামলা হয়েছে, কিন্তু তাকে আমরা দেখলাম যে ফোনে এমনভাবে কথা বলতেছে মনে হচ্ছে সেই হামলার নেতৃত্ব দিচ্ছে এরকম। তো আমরা কোনো কিছু আমাদেরকে বলতে দেয় না। আমাদের সাথে সিফাত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লয়ের স্টুডেন্ট, তাকে বলা হলো যে তুই লয়ের স্টুডেন্টটা তাড়াতাড়ি সর, না হলে তোকে শাহবাগ পুলিশে দিব। আমরা কোনো কিছু বুঝে ওঠার আগেই পরে আমরা ওইখান থেকে ব্যাক করে চলে আসি। তারপরে আমরা দেখি যে প্রায় 1.5 ঘন্টা প্রক্টর অফিস থেকে কেউ ওদের উদ্ধার করতে যায় নাই। পরবর্তীতে দেখলাম যে অ্যাম্বুলেন্স ভরে ভরে সবাইকে হচ্ছে ঢাকা মেডিকেল নিয়ে আসে এবং আমরা দেখছি সেখানে অনেক টোকাই পোলাপান ছিল। মুক্তিযোদ্ধা মঞ্চ নামদারি একটা সংগঠনের অনেক ঢাকা থেকে বিভিন্ন জায়গাতে ভাড়াটিয়া লোকজন এনে পরবর্তীতে হামলা করে আর কি। এবং সেখানে আমাদের প্রায় 35 থেকে 40 জন মারাত্মকভাবে আহত হয় এবং আমাদের তুহিন ফায়াবি আইসিইউতে চলে যায়। তারপরে এপিএম সোহেল, সেও আইসিইউতে থাকে। তারপরে বিপিনুরের আপন ভাই আমিনুর, সে মারাত্মকভাবে জখম হয়। আর ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরিফুল ইসলাম আদিব ও মারাত্মকভাবে আহত হয়। তো এইগুলো আর কি আমার সামনে আর কি আমি যেটা দেখলাম আর কি। জি, বলছিলেন একজন প্রত্যক্ষদর্শী, সেদিকের বর্ণনা আমরা শুনলাম। আমাদের সঙ্গে রয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নূর, সাবেক ভিপি। আমরা সেই দিনের পরিস্থিতি এবং সর্বশেষ কি অবস্থা হয়েছে মামলা এবং সেই পুরো বিষয়টি আমরা জানছি। নুরুল হক নূর, আপনাকে স্বাগতম। জি, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে গত বছর 22শে ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ডাকসু ভবনে ইতিহাসের একটি ন্যাক্কারজনক হামলা ঘটেছিল এবং সেই হামলার নেতৃত্ব দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এবং
কথিত এই মুক্তিযুদ্ধ মঞ্চ, তাদের হামলায় সেদিন আমার আপন ছোট ভাই তার স্মৃতিভ্রম হয়ে গেছিল। 1 সপ্তাহ ধরে তিনি একেবারে সেন্সলেস ছিলেন। তুহিন ফারাবি আইসিইউতে ছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সেদিনের সেই হামলার পরে প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ উচ্চ পর্যায়ের নেতারা বলেছিলেন বিচার হবে, যে মঞ্চের নামে হামলা হোক না কেন। কিন্তু আমরা দেখলাম আজকে 1 বছরেও এখন পর্যন্ত ওইভাবে এই মামলা নিয়ে কোনো অগ্রগতি হয়নি, বরঞ্চ এই হামলায় যারা জড়িত ছিল তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। আমরা মনে করি যে সরকারি পৃষ্ঠপোষকতায় আসলে সরকার হচ্ছে তাদেরকে এখন রেহাই করার জন্য এই মামলা থেকে হয়তো অব্যাহতিতে একটা অপচেষ্টা চালাচ্ছে, যেহেতু এই মুক্তিযুদ্ধ মঞ্চ হচ্ছে আবার এই ভাস্কর্য ইস্যুতে তাদেরকে দিয়ে আওয়ামী লীগ মামলা করাচ্ছে, রাজপথে নামাচ্ছে। কাজী এটি একটি সরকারেরই ইন্ধনেই সবকিছু হচ্ছে। তো আমরা আজকে যে বিচারহীনতার বিরুদ্ধে, শুধুমাত্র আমরা যে ডাকসু হামলায় শিকার হয়েছি বিচার পাইনি এমনটি না, সাংবাদিক দম্পতি সাগর রুনি কিংবা আপনার বুয়েটের ছাত্র আবরার ফাহাদ কিংবা সেনা কর্মকর্তা মেজর সিনহা, এরকম অসংখ্য মানুষ রয়েছে যারা এই রাষ্ট্রীয় নির্যাতন নিপীড়নের শিকার এক প্রকারের, এবং রাষ্ট্রীয় বাহিনী, ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের এই সমগ্র এই বিচারহীনতার বিরুদ্ধে আজকে আমাদের এই কালো পতাকা মিছিল এবং শহীদ মিনারের সমাবেশ। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তো আপনি বলছিলেন যে ওই সময় কয়েকজন গ্রেপ্তারও করা হয়েছিল এবং বলা হচ্ছিল বিচারের আশ্বাস। তাহলে ওই গ্রেপ্তার প্রক্রিয়াকে আপনি কিভাবে দেখেন, কি উদ্দেশ্য ছিল? এটা আপনি বাংলাদেশের আন্দোলন সংগ্রাম পর্যবেক্ষণ করলে দেখবেন, সেটা যে রাজনৈতিক দলই হোক না কেন, যখন কোনো মুভমেন্ট তৈরি হয়, রাজপথে চাপ থাকে, তখন সরকার কিংবা ওই অথরিটি আপনার সাময়িকভাবে আইওএস দেখানোর জন্য কিংবা ওই আন্দোলনকে থামানোর জন্য কিছু কার্যকর পদক্ষেপ নেয়। যেমনটি বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে নিয়েছিল, যেমনটি আমাদের কোটা সংস্কার আন্দোলনে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিল করার পরেও আবার বাতিল করেননি, সেটি নিয়ে নানান ধরনের তালবানা করছেন। ঠিক একইভাবে ওই সময় ছাত্রদের একটা উত্তেজনা ছিল, সরকার ভেবেছিল যে ডাকসুর নির্বাচিত ভিপি কিংবা তাদের সহযোদ্ধারা যদি এইভাবে আক্রান্ত হয়, সরকারের বিরুদ্ধে একটা বিরূপ প্রতিক্রিয়া কিংবা জনমনে একটা বিক্ষোভ তৈরি হতে পারে। সে কারণে তড়িঘড়ি করে 3 জনকে গ্রেপ্তার করেছিল, আবার তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। তো তখন তো সিসি ফুটেজ ছিল, প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছে, অনেক লোক ছিল, তো তারপরে সাক্ষী পাওয়া যাচ্ছে না। আপনারা কোনো প্রশ্ন করছেন না, কেন পাওয়া যাচ্ছে না? না, আমরা তো আসলে করেছি, প্রশ্ন তো করেছি, কিন্তু আমাদের প্রশ্ন তো অথরিটি শুনছে না। আপনি আজকে যারা বলছে যে মামলার আয়ু, তিনি বলছেন সাক্ষী পাওয়া যায়নি, ঢাকা মেডিকেলের রেকর্ড দেন, অথচ মেডিকেলের নতুন পরিচালক বলেছে যে 20 বছরের পুরানো রেকর্ডও ঢাকা মেডিকেলে থাকে, চাইলে আমরা দিতে পারবো। দ্বিতীয়ত আপনার ওই সময়ের আপনার পত্রিকাগুলো দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী, ডিএমপি কমিশনার নিজে বলেছিল যে সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে, অথচ তারা এখন বলছেন যে সিসিটিভিরও ফুটেজ পাওয়া যাচ্ছে না। মানে হচ্ছে আসলে সেদিন আমরা ছাত্রলীগ কিংবা ধরেন ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের সাথে আমাদের কোনো বিরোধ ছিল না। আমরা ভারতের একটা বিষয়ে এনআরসিসিএ নিয়ে আন্দোলন করেছিলাম, সেটির বিরুদ্ধে আন্দোলন করার কারণে আমাদের উপরে হামলা হয়েছিল। কাজে আমরা মনে করি যে এই হামলার সাথে হয়তো ভিন দেশি কোনো অপশক্তিও থাকতে পারে, যে কারণে সরকার ওইভাবে ব্যবস্থা নিতে পারছে না। তো ঢাকা বিশ্ববিদ্যালয় তো আপনার প্রতিষ্ঠান, সেখানে তো একটা তদন্ত কমিটি গঠন হয়েছিল, 1 বছরও তারা রিপোর্ট দিল না কেন? তারা কি বলছেন? আসলে এইটা এই জাতির জন্য আরেকটা লজ্জার, যে বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। সেই বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ 28 বছর পরে অনুষ্ঠিত নির্বাচনে ছাত্রদের নির্বাচিত একজন ভিপির উপরে এই ডাকসু ভবনে হামলা হয়েছিল, যে হামলা ইতিহাসে একবার হয়েছিল পাকিস্তানি আমলে, আর এই স্বাধীন বাংলাদেশে আমার উপরে হয়েছিল। সেই হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় একটি তদন্ত কমিটি করেছিল 7 দিনের সময় দিয়ে, কিন্তু 7 দিনের সময় আপনার পার হয়ে গিয়ে আজকে 1 বছর, এখন পর্যন্ত তদন্ত কমিটি বলছে যে আরো সময়ের প্রয়োজন। এর দ্বারা একটি জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হয়তো সরকার চাপ দিচ্ছে যাতে এই বিষয়টা নিয়ে না আগায়। আর আলটিমেটলি এটা আপনিও জানেন, বাংলাদেশের আপনি শিক্ষা প্রতিষ্ঠান বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান বলেন, কোনো জায়গায় আসলে সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলতে পারে না। কাজেই তারা চাইলেও স্বাধীনভাবে কাজ করতে পারে না, যে কারণে হয়তো তারাও তদন্ত প্রতিবেদন দিতে পারছে না। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস যে এর বিচার বাংলাদেশে যেদিন আইনের শাসন প্রতিষ্ঠা হবে সেদিন অবশ্যই হবে। তো বিচারহীনতা কি চলতেই থাকবে? আপনারা কি এভাবে মার খেতেই থাকবেন? না, এখন আমরা তো বলছি যে আমি একা বিচারহীনতার শিকার নো, অনেক মানুষ তো, হাজার হাজার মানুষ রয়েছে বিচারহীনতার শিকার, লক্ষ লক্ষ মানুষ রয়েছে অন্যায় বা মিথ্যা মামলা হামলার শিকার। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এবং এই বর্তমান স্বৈরতান্ত্রিক সরকারের পতন না হওয়া পর্যন্ত এই দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে না। এজন্য জনগণকে জাগতে হবে এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মতো আজকের দিনেও সেই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে, আদারওয়াইজ কেউই সেফ না। ধন্যবাদ ডাকসু ভিপি নুরুল হক নূর। ডয়চে ওয়েলেকেও ধন্যবাদ।
কথা বলছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। দর্শক, তিনি বলছেন যে কি প্রক্রিয়ায় কি পরিস্থিতিতে মূলত তদন্ত রিপোর্ট এখনো দেয়া হয়নি, পুলিশ কিভাবে এখনো এই মামলায় কোনো সাক্ষী পায়নি, এজন্য তারা চূড়ান্ত রিপোর্ট দিয়েছে, সেই পরিস্থিতি তিনি ব্যাখ্যা করছেন। আরো দুজন রয়েছেন, আরিফুল ইসলাম, আপনি কি আহত ছিলেন? আরিফুল ইসলাম, তিনি আসলে তার কিডনি সমস্যায় ভুগছেন এবং তিনি আহত হয়েছিলেন ওই ঘটনায়। আমরা অবস্থা খারাপ হয়েছিল এবং কিডনির ক্রিয়েটিনিন 13 হয়েছিল। আপনার আরিফুল ইসলামকে জানতে চাই আসলে তার কি শারীরিক পরিস্থিতি এবং কি হয়েছিল। আমার হচ্ছে কিডনি এর আগে সম্পূর্ণ ভালো ছিল, আমার এর আগে কখনোই শারীরিক কমপ্লিকেশন ছিল না, কিন্তু ডাকসু হামলায় ছাত্রলীগ এবং অন্যান্য মুক্তিযুদ্ধ মঞ্চের সন্ত্রাসী যে নির্মম নৃশংস নির্যাতনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে এই যে ডেইলি ক্যাম্পাস অনলাইনের একটি প্রতিবেদন আছে, এখানে লেখা যে কিডনি সমস্যায় ভুগছেন আরিফুল ইসলাম, এবং আমার এখনো প্রতি মাসে অন্তত 1-2 বার করে পরীক্ষা করতে হয় কিডনির ক্রিয়েটিন লেভেল কত আছে, এবং কিডনি ক্রিয়েটিন বেড়ে 13 হয়েছিল, যেখানে নর্মাল কিডনির ক্রিয়েটিন রেঞ্জ হয়েছে 0.30 থেকে 50, এবং আপনারা দেখতে পাচ্ছেন পাশে দুটি চক্ষু এখন দেশ রূপান্তর একটি নিউজও করেছিল যে চোখ হারানোর সংখ্যায় ডাকসুতে মার্কা জাবির শিক্ষার্থী আরিফুল ইসলাম। তা আমরা একটি কথাই বলতে চাই, এদেশের মানুষের অধিকার আদায়ে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আমাদের ভিতর যে বারবার সরকার এবং স্বৈরাচার সরকার নির্মম নির্যাতন চালাচ্ছে, সেখানে আমরা এক প্রকার মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি। সেজন্য আমরা বলতে চাই, যেহেতু এদেশের মানুষের ভালোবাসায় দোয়ায় এবং আমরা নতুন জীবন ফিরে পেয়েছি এবং অধিকার আদায়ে আমাদের এই জীবনকে সারা জীবন উৎসর্গ করতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ আরিফুল ইসলাম। আর একজন প্রত্যক্ষদর্শী, আমরা তার সাথে কথা বলতে চাই। যে কি নাম বলছিলেন আপনার? আমার নাম মোহাম্মদ সোহরাব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আসলে ওই আজকের এই দিনে 22শে ডিসেম্বর যেদিন ডাকসুতে হামলা হয়, আমি সেদিন ডাকসুতে অ্যাকচুয়ালি আমি যেতে পারিনি, তবে আমার 5 মিনিট লেট হয়েছিল। আমি যদি ওই সময় 5 মিনিট আগে ঢুকি তারপর আমি কিন্তু এই হামলার শিকার হই, এরকমটা ছিল। কিন্তু আমাকে যখন ফোন করা হয় যে ডাকসু থেকে আমাদের এক সহযোদ্ধা ফোন করেছে যে ডাকসুতে হামলা হচ্ছে, তুমি আসো, আমি তৎক্ষণাৎ আমি তাড়াতাড়ি ডাকসুর সামনে যাই, কিন্তু সেখানে গিয়ে দেখি আসলে ডাকসুর ভেতরে ঢুকার মতো অবস্থা সেখানে নেই, কারণ ছাত্রলীগ এবং মুক্তিযুদ্ধ মোর্চার যে সন্ত্রাসীরা যেভাবে আক্রমণ করছে সেখানে ঢুকার মতো পরিস্থিতি সেখানে নেই, কিংবা ডাকসুর ভেতর থেকে যে বাইরে আসবে এরকম কারো সুযোগ নেই। যে বের হচ্ছে তাকেই বেদর মারছে, আবার যেই বের হচ্ছে তাকে মেরে একদম হাসপাতালে পাঠাচ্ছে, একজন করে বের করছে এবং একজন করে মারধর করছে। তখন আমি এই পরিস্থিতি দেখে আমি তৎক্ষণাৎ প্রক্টর স্যারের কাছে যাই এবং প্রক্টর স্যারের পাশে গিয়ে দাঁড়াই। প্রক্টর স্যার ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যে সভাপতি সঞ্জিত এবং সাদ্দামকে ফোন করে বলে যে তোমরা ডাকসুর ভিতরে যাও, এবং সেখানে উনি কি জানি বলতেছিল যে সেখানে নুরু যাতে ভের না হতে পারে এরকম একটা নির্দেশনা দিয়েছিল, কিন্তু উনি জানতেন না যে আমি তার পাশে দাঁড়িয়ে আছি। আমি তখন প্রক্টর স্যারকে বলি যে স্যার আপনি যে এভাবে কথা বলছেন, এখানে আমাদের ডাকসুর বিপি উনি হামলার শিকার হচ্ছে আর আপনি এখানে বসে আছেন। তারপর বলছে তুমি কে? আমি বলছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। বলছে তুমি এখানে ছুটির দিনে তুমি এখানে কেন? আমি স্যার এটা আমার ক্যাম্পাস, আমি থাকতে পারবো না। বলছে হু আর ইউ, মানে স্টুডেন্ট, এরকম করে ইংলিশে আমাকে কিছু বকাঝকি করে। আমি বললাম যে স্যার আপনি এই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, আপনি এই বিশ্ববিদ্যালয়ের রক্ষক, আপনি এখানে ডাকসুর বিপি হামলা শিকার হচ্ছে, আপনি সেখানে বসে আছে। তারপরে উনি উল্টো আমাকে ধমক দিয়ে বলে যে হ্যাঁ ডাকসুর বিপি হামলা শিকার হচ্ছে, আমরা কিছু বুঝি না। এই ছুটির দিনে তোমরা এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাচ্ছ, এই ডাকসুর বিপি নুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি এখনই পুলিশকে ফোন দিচ্ছি যে এখনই এসে তাকে আইনানুগ ব্যবস্থা নেবে, যা দেখার পুলিশ দেখবে, আমার কিছু করার নেই। তোমরা এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাচ্ছ, সেটা আমি তারপর স্যারকে বললাম স্যার আপনি দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারছেন। তারপর বলছো তুমি আমাকে শিখাতে যাচ্ছ, যে দায়িত্বশীল তুমি আমাকে শিখাতে যাচ্ছ, তুমি কে? এগুলো বলে আমাকে দমকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপরে যে ডাকসু হামলা যে আপনারা দেখেছেন, সেখানে স্যার আবার তার অবস্থান পরিবর্তন করে বলে যে উনি এখানে আসছেন। এই যে আপনারা যে দেখছেন যে আমার বর্ণনা, আমি এটা প্রত্যক্ষদর্শী এবং কিভাবে ডাকসু হামলা হয়েছে আপনারা সবাই দেখেছেন, এবং এই ডাকসু হামলার 1 বছরেও আমাদের এই হামলার বিচার হয়নি। আমরা এই বিচারহীনতা সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসতে চাই, বাংলাদেশে আইনের কানুন প্রতিষ্ঠা করতে চাই, এবং বাংলাদেশে যাতে এরকম 71-এর কায়দায় যাতে আর কোনো হামলা না হয় সেই বিচারে আসা আমরা অপেক্ষা আছি। ধন্যবাদ আপনার। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন ডাকসুর সাবেক ভিপি নূর বললেন এবং যারা প্রত্যক্ষদর্শী তারাও বললেন 1 বছরেও সেই হামলার বিচার হয়নি। বিচার তো দূরের কথা,
পুলিশ এখন সাক্ষ্য প্রমাণ পাচ্ছে না, তাই চূড়ান্ত রিপোর্ট দিয়েছে। ওদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তদন্ত কমিটি গঠন করেছিল তারও কোনো আসলে এখনো কোনো খবর নাই। এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। দর্শক এতক্ষণ কষ্ট করে আমাদের সঙ্গে ছিলেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং আরো একদিন আবার অন্য কোনো দিন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমি হারুনুর রশিদ স্বপন। ভালো থাকবেন সবাই, শুভেচ্ছা সবাইকে নিরন্তর ঝর্ণাধারায়। চ্যানেলটা কি?